কারা সরকার গঠন করবে তা ভোটাররাই নির্ধারণ করবে বলছেন সাইফুল হক। এদিকে সত্য বলাই যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত লাগলে আমাদের কিছু করার নেই বলছেন ওবায়দুল কাদের। জানাবো উপজেলা নির্বাচন নিয়ে তারেকের বিরুদ্ধে অবস্থান নেতাদের। দেশে কথা বলার অধিকার নেই বললেন মঈন খান। এবং সর্বশেষ জানাবো যে কোনো সময় সুন্দরবনের আগুন জ্বলে ওঠার আশঙ্কা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। কারা সরকার গঠন করবে তা ভোটাররাই নির্ধারণ করবে বলছেন সাইফুল হক। নির্বাচনের মধ্য দিয়ে পরবর্তী সময়ে কারা সরকার গঠন করবে প্রজাতন্ত্রের মালিক হিসেবে ভোটাররাই তা নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় এর অন্যথা হওয়ার কোনো অবকাশ নেই। একটা অবাধ, নিরপেক্ষ, গণতান্ত্রিক ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী সরকার বা তাদের দল যদি বিজয়ী হয়, সরকার গঠন করে, তা নিয়ে তখন কারো আপত্তি থাকবে না। তিনি আরো বলেন, কিন্তু কেউ যদি মনে করেন তারা ছাড়া আর কেউ ক্ষমতায় আসতে পারবে না বা দেশ চালাতে পারবে না, এটা গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সংগতিপূর্ণ নয়। সাইফুল হক বলেন, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বামপন্থী ধারার রাজনীতিবিদদের উদ্দেশ্য করে জানতে চেয়েছেন তারা সরকার উৎখাত করে কাকে ক্ষমতায় আনতে চায়, তারা কিভাবে 90 ডিগ্রি ঘুরে গেছে। এর আগে 30 এপ্রিল আওয়ামী লীগের সভায় তিনি বলেছিলেন অতি বাম অতি ডান এক হয়ে সরকার উৎখাত করতে চায়। তিনি প্রশ্ন করেছেন তার অপরাধটা কি। গণতন্ত্র মঞ্চের এই নেতা বলেন, এখানে কেবল রাজনৈতিক 3টি বিষয় উল্লেখ করতে চায়। প্রথমত, সরকার পরিবর্তনের নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক পথ সরকার বন্ধ করে দিয়েছে। দ্বিতীয়ত, দেশের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ গোটা নির্বাচনী ব্যবস্থাকে বাস্তবে তারা বিদায় করে দিয়েছে। তৃতীয়ত, দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠা সমূহ দুর্বল এবং ভঙ্গুর করে দিয়ে দেশের অবশিষ্ট বহুত্ববাদী গণতান্ত্রিক কাঠামোকে তারা নষ্ট করে দিয়েছে। এসব তৎপরতার মধ্য দিয়ে দেশকে গভীর এক অনিশ্চয়তা ভয়ঙ্কর বিপর্যয়ের মধ্যে ঠেলে দেওয়া হয়েছে। এই বাম নেতা বলেন, মুক্তিযুদ্ধের নেতৃত্বে প্রদানকারী রাজনৈতিক দল হিসেবে টানা 15 বছর ক্ষমতা থাকার পর দেশকে সম্ভাব্য বিপর্যয় থেকে রক্ষা করতে এখন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগকে একটা অবাধ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের রাজনৈতিক ঝুঁকি নিয়ে তাদের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার প্রমাণ দেওয়া দরকার। গত 3টি জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে দেশে নির্বাচন কেন্দ্রিক রাজনৈতিক সংকটের কোনো সমাধান হয়নি বলে মনে করেছেন সাইফুল হক। তিনি বলেন, বরং রাজনৈতিক সংকট আরো ঘনীভূত করেছে। বিরোধীদের রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে সরকার গোটা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে তার রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে নজিরবিহীন দমন নিপীড়ন অব্যাহত রেখেছে। এই ধারা চলতে দিলে দেশে অনিবার্য বিপর্যয়ের খাদে নিপতিত হবে। সাইফুল হক আরো বলেন, আমরা মনে করি 7 জানুয়ারির কথিত ডামি নির্বাচন সরকারকে ক্ষমতা টিকিয়ে রাখার রাজনৈতিক ও নৈতিক বৈধতা দেয়নি। আশা করব কালক্ষেপণ না করে বিদ্যমান গভীর রাজনৈতিক সংকট উত্তরণে সরকার ও সরকারি দল অচিরেই কার্যকরী বিশ্বাসযোগ্য রাজনৈতিক উদ্যোগ গ্রহণ করবে। সত্য বলাই যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত লাগলে আমাদের কিছু করার নেই বলছেন ওবায়দুল কাদের। ফিলিস্তিনের উপর ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আন্দোলনকারীদের উপর নিপীড়নের প্রতিবাদ জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিভিন্ন দেশের কর্তা ব্যক্তিরা আমাদের দেশে মানবাধিকার চোখ দেখে নিজের দেশে এই দৃষ্টিতে দেখবে না কেন। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো সংঘাত নেই, তবে সত্য বললে তাদের স্বার্থে আঘাত লাগলে তা তো কিছু করার নেই। ভিয়েতনাম যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদ দমনে যে আচরণ করা হয়েছিল, একই রকম নির্মম আচরণ এখন করা হচ্ছে। তিনি আরো বলেন, আমাদের দেশের মানবাধিকার নিয়ে তারা কথা বললে আমরা কি এসব নিয়ে কথা বলতে পারবো না? আমাদের দেশে তারা যে দৃষ্টিতে মানবাধিকার দেখে সে দৃষ্টিতে নিজের দেশে দেখবে না কেন? তাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব নেই এমন কথা তো আমরা বলিনি। দেশের অর্থনৈতিক সংকট নিয়ে ওবায়দুল কাদের বলেন, যুদ্ধের কারণে বিশ্বে যে অর্থনৈতিক সংকট চলছে তা বাংলাদেশেও আছে। বাংলাদেশ এই প্রভাব থেকে মুক্ত নয়। যেমন দ্রব্যমূল্যের যে চাপ, তা তো অস্বীকার করার উপায় নেই। উপজেলা নির্বাচন নিয়ে তারেকের বিরুদ্ধে অবস্থান নেতাদের। উপজেলা নির্বাচনে যারাই প্রার্থী হবে তাদেরকেই বহিষ্কার করা হবে। তারেকের এই নির্দেশনার বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছেন বিএনপি সিনিয়র নেতারা। হেভিওয়েট নেতারা বলেছেন, এই ধরনের সিদ্ধান্ত অগণতান্ত্রিক এবং ঢালাওভাবে এই ধরনের সিদ্ধান্ত দলকে ক্ষতিগ্রস্ত করবে। বিভিন্ন উপজেলা চেয়ারম্যান প্রার্থী বিএনপির স্থায়ী পর্যায়ে নেতাদেরকে দলের সিনিয়র নেতারা আশ্বস্ত করেছেন এই বিষয়টি তারা দেখবেন। আর এই আশ্বাসের কারণে উপজেলা নির্বাচন থেকে বিএনপি প্রার্থীরা সরে যাচ্ছেন না। তারা বুঝতে পেরেছেন এই সিদ্ধান্তটি পূর্ণ বিবেচনা করা হবে, পূর্ণ মূল্যায়ন করা হবে। প্রথম দফায় বিএনপি 63 জন স্থায়ী পর্যায়ের নেতা উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এদের মধ্যে মাত্র 5 জন মনোনয়নপত্র প্রত্যাহার করেন। দ্বিতীয় দফায় বিএনপি থেকে মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীর সংখ্যা ছিল 73 জন। তাদের মধ্যে থেকে মাত্র 3 জন মনোনয়ন প্রত্যাহার করেছেন। আর তৃতীয় দফায় বিএনপির 68 জন স্থায়ী পর্যায়ের নেতা উপজেলা প্রার্থী হয়েছেন। অন্যান্য নির্বাচনগুলোতে যেমন বিএনপি নেতাদের হুমকির পরেই প্রার্থীরা তাদের মনোনয়ন প্রত্যাহার করেন, এবার তা হচ্ছে না। দলের নির্দেশনা অমান্য করে উপজেলা নির্বাচনের মাঠে বিএনপি প্রার্থীরা রয়েছেন। এর পেছনে একটি বড় কারণ হচ্ছে আওয়ামী লীগের বিভক্তি। বিএনপির যারা প্রার্থী হয়েছেন তারা মনে করেছেন এই নির্বাচন তাদের মধ্যে একটি সুবর্ণ সুযোগ করে দিয়েছে। নির্বাচনে নানা প্রতিকূলতার মধ্যে প্রার্থী হিসেবে বহাল থাকতে পারলে তাদের মধ্যে জয় সহজ হবে বলে অনেকেই মনে করছেন।
এই কারণে দলের নির্দেশনা অমান্য করেছেন। আবার কেউ কেউ ভিন্ন চিন্তা থেকে নির্বাচন করছেন। তারা মনে করছেন যে একের পর এক নির্বাচনে বর্জনের কারণে নেতাদের কর্মীদের মাঝে হতাশা দেখা দিয়েছে, সংকট দুর্বল এবং জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। এরকম বাস্তবতা যদি উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করা যায় তাহলে কর্মী সমর্থকদের কাছে যাওয়া যাবে। দল সংগতি করার জন্য একটি সুযোগ সৃষ্টি করা হবে। আর এই সুযোগ সৃষ্টি করতে তারা উপজেলা নির্বাচন করছেন। বিভিন্ন প্রার্থীরা জানিয়েছেন যখন তাদেরকে বহিষ্কার আদেশ পাঠানো হয়েছে তখনই তারা বিএনপির কেন্দ্রীয় নেতাদের সাথে যোগাযোগ করেছিলেন। একাধিক প্রার্থী দাবি করেছেন তারা দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে যোগাযোগ করেছেন। কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের প্রতি নমনীয় এবং সহানুভূতিশীল বলে দাবি করেছেন অন্তত ৩ জন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে দাঁড়ানো প্রার্থী। দলের মহাসচিব তাদেরকে বলেছেন ঠিক আছে, নির্বাচন করে জিতে আসুন, তারপর দেখা যাবে। অন্যদিকে কয়েকজন নেতা রুহুল কবির রিজভীর সঙ্গে যোগাযোগ করেছিলেন, তবে রুহুল কবির রিজভী তাদেরকে মোটেও উৎসাহিত করেননি। কয়েকজন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং মির্জা আব্বাসের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তারা দুজনেই তাদেরকে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেন। যদি তারা মনে করেন তারা নির্বাচনে জয়ী হবেন তাহলে তারা নির্বাচন করতে পারেন, এমন বার্তা দেওয়া হয়েছে অনেক নেতাকে। আর এই কারণে উপজেলা নির্বাচন থেকে বিএনপি প্রার্থীরা সরে যাচ্ছেন না। তারা মনে করছেন যে নির্বাচনে যদি ভালো ফলাফল পাওয়া যায় তাহলে শেষ পর্যন্ত তাদেরকে আবার দলে ফিরিয়ে নেওয়া হবে। দেশে কথা বলার অধিকার নেই, বললেন মঈন খান। যেখানে গণতন্ত্র নেই সেখানে গণমাধ্যমের স্বাধীনতা থাকতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। তিনি বলেন দেশে এখন মানুষের কথা বলার স্বাধীনতা নেই, মানুষকে একই লাইনে চলতে বাধ্য করা হয়। এমন অবস্থায় গণতন্ত্র রক্ষায় আগে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা দরকার। মঈন খান বলেন আজ বাংলাদেশের স্বাধীনতা গণমাধ্যমের স্বাধীনতা ও কথা বলার অধিকার নিয়ে মানুষের সংগ্রাম করতে হচ্ছে। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার সব দায় দায়িত্ব সরকারের, কারণ সংবাদপত্রের স্বাধীনতায় সাধারণ মানুষ বাধা দেয় না, মানুষের কথায় বলে আরেকজন বাধা দেয় না, বাধা দেয় সরকারে। তিনি বলেন গণমাধ্যমের রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, কিন্তু বিশ্বে এমন আলোচনা হয়েছে গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ নয়। প্রথম স্তম্ভ মিডিয়া একটি রাষ্ট্রের শক্তির চেয়ে বেশি শক্তিশালী, কারণ সরকার যত বড় শক্তিশালী হোক না কেন মিডিয়া অন্যায়কে প্রকাশ করে দিয়ে একটি রাষ্ট্রকে ভাঙতে পারে, নতুন করে গড়তেও পারে। এই সত্য আজকে সরকার যতই উপলব্ধি করবে ততই তাদের জন্য ভালো হবে। বিএনপির এই সিনিয়র নেতা বলেন জাতীয় প্রেস ক্লাবের অবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন জিয়াউর রহমান। তিনি গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা করেছিলেন। আজ আওয়ামী লীগ তাকে সৈনিক বলে সম্বোধন করে। একজন সৈনিক যদি সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে পারেন তাহলে আওয়ামী লীগ কেন গণমাধ্যমের স্বাধীনতার বাধা দেয়? মঈন খান বলেন বর্তমান সরকার নিজেদের স্বাধীনতার পক্ষে শক্তি বলে দাবি করে। সেই স্বাধীনতা যুদ্ধের মূল মন্ত্র ছিল গণতন্ত্র। দেশে যদি গণতন্ত্র না থাকে, একদলীয় শাসন কায়েম হয়ে তাকে মুক্ত চিন্তা বিকাশের সুযোগ না থাকে, 800 কোটি মানুষকে যদি আওয়ামী লীগের চিন্তা ভাবনা অনুযায়ী একই লাইনে চলতে বাধ্য করা হয়, সেখানে গণমাধ্যমের স্বাধীনতা থাকে না। সভাপতির বক্তব্যে বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজী বলেন গত 15 বছরে 60 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। সাগররুনি হত্যার আজও বিচার হয়নি। 5 শতাধিক পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে। এমপি, মন্ত্রী বা সরকার দলীয় লোকজনের দুর্নীতি রিপোর্ট প্রকাশ করলে সাংবাদিকদের উপর নেমে আসে নির্মম নির্যাতন। অনেকে পরিবার নিয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। তিনি বলেন গণতন্ত্র ও দেশের স্বাধীনতার রক্ষা করতে হলে আজ গণমাধ্যমের স্বাধীনতা সর্বপ্রথম নিশ্চিত করতে হবে। বিএফইউজে মহাসচিব এবং বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গনি চৌধুরী বলেন বাংলাদেশের সংবাদ মাধ্যমে ভয়াবহ পরিস্থিতির মধ্যে আজ সাংবাদিকদের কাজ করতে হচ্ছে। স্বাধীনতা 53 বছর পরও গণমাধ্যমের ত্রুটি চেপে ধরা হয়েছে। সরকার হাতিয়ার হিসেবে গণমাধ্যমকে ব্যবহার করা হচ্ছে। অনিয়ম, দুর্নীতি প্রকাশ করলে তাদের বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া হচ্ছে। এটাই কি গণমাধ্যমের স্বাধীনতা? ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ না করতে পারলে সংবাদ মাধ্যমের স্বাধীনতা থাকে না। তিনি বলেন বাংলাদেশের বিজ্ঞাপন বাজার 1200 কোটি টাকার বেশি, কিন্তু এই বিজ্ঞাপন এখন চলে যাচ্ছে ভারতীয় টিভি চ্যানেল ও ইউটিউব চ্যানেলে। আগে মানুষ সকালবেলা চায়ের কাপ হাতে নিয়ে পত্রিকা পড়তো, আর এখন সত্য খবর না থাকায় তারা বিমুখ হয়ে পড়েছে। যে কোনো সময় সুন্দরবনের আগুন জ্বলে ওঠার আশঙ্কা। সুন্দরবনে লাগা আগুন বর্তমানে নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। তবে মন্ত্রণালয় বলছে আগুন নিয়ন্ত্রণে থাকলেও আগামী কয়েকদিন এখানে অগ্নি নির্বাপন সংশ্লিষ্ট কার্যক্রম চলমান রাখা হবে, কারণ আবার যে কোনো সময় এটি নতুনভাবে সৃষ্টি ও বিস্তৃতি লাভ করার আশঙ্কা রয়েছে। এতে বলা হয় বাগেরহাট জেলা মোরেলগঞ্জ উপজেলার সুন্দরবন পূর্ব বন বিভাগের আওতাধীন চাঁদপাই রেঞ্জের আমরুবুনিয়া ক্যাম্পের বনাঞ্চলে আগুন এখন নিয়ন্ত্রণে আছে। আগুন গাছের উপরে বা ডালপালায় বিস্তৃত হয়নি, শুধু মাটির উপরে বিক্ষিপ্তভাবে বিস্তৃত হয়েছে। ঘটনাস্থলে বন বিভাগের পাশাপাশি ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট, নৌবাহিনী, পুলিশ, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, সিপিজি, স্বেচ্ছাসেবক দল ও স্থানীয় জনগণ অগ্নি নির্বাপনে সহায়তা করেছেন। এছাড়া বিমান বাহিনীর একটি হেলিকপ্টার অগ্নি নির্বাপনের উপর থেকে পানি ছিটিয়ে সহায়তা করেছেন। এর আগে রোববার সকাল 9টা থেকে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমারবুনিয়ার ছিল এলাকায় লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু হয়। এ সময় নৌবাহিনীর মোংলাঘাটিয়ার 10 সদস্যের একটি অগ্নি নির্বাপক দল আগুন নেভানোর কাজে যোগ দেয়। এরপর ফায়ার সার্ভিসের সদস্যরা পাশের ভোলা নদী থেকে পানি ওঠানোর জন্য পাইপ সংযোগ দিয়ে চারদিকে ফায়ার লাইন কাটেন। এর আগে শনিবার 4 মে দুপুরের দিকে আগুন লাগার ঘটনা
প্রথম উদ্ঘাটিত হয়। এ ঘটনা জানার সঙ্গে সঙ্গে বন বিভাগের পাশাপাশি ফায়ার সার্ভিস এবং সংশ্লিষ্ট সরকারি অন্য প্রতিষ্ঠানের লোকজন ঘটনাস্থলে পৌঁছান। বন বিভাগের কর্মীরা স্থানীয় কমিউনিটি পেট্রোলিং গ্রুপ, ভিলেজ টাইগার রেসপন্স টিম এবং স্থানীয় জনগণের সহায়তা চারপাশ থেকে ফায়ার সার্ভিস কাটার কাজ শুরু করেন। কিন্তু ওই সময় ভাটার কারণে খালে পানি না থাকায় আগুনে পানি দেওয়া সম্ভব হয়নি। তবে রাতেই বন বিভাগের নিজস্ব ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট এবং পানি দেওয়ার মেশিন এনে সেটি রেডি করে পাইপ লাগিয়ে সেট করে রাখা হয়। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।